ভালো করে গুছিয়ে যারা ভোট লুট করবে, যারা মানুষকে হুমকি দেবে, যারা গণতান্ত্রিক অধিকার কাড়ার চেষ্টা করবে, তাদেরকে একটু ভালো করে মালিশ দিতে হবে। এই ব্যবস্থা না করলে ওইসব কোম্পানি, প্লেটুন, ওইসব শুনে আমাদের কোনো লাভ নেই। তৃণমূল অনেকটা হচ্ছে কই মাছের মতো। কল্যাণ ব্যানার্জি ফ্রিতে লড়ে না, কল্যাণ ব্যানার্জি ফি নিয়ে লড়ে, ফ্রিতে লড়ে না। তো তার তো দেখাতে হবে মমতা ব্যানার্জির কাছে যে আমি দারুণ লড়েছি এবং আমি দারুণ রেজাল্ট নিয়ে এসেছি। ব্যানার্জি টাইটেলটা মুছে একবার দেখা না বাবা। হ্যাঁ, পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিয়েছে। রাজা রামমোহন রায় রে, পরবর্তী প্রজন্মের চাকরি খেয়েছিস, মুখের দুধ বাচ্চার মুখে ওই মিল্ক পাউডারটা ছিনতাই করেছিস, তোরা পরবর্তী প্রজন্ম দেখাচ্ছিস। সেজন্য আমি শুরুতেই যে প্রশ্নটা আপনার সামনে রাখবো সেটা হচ্ছে ভোট ঘোষণার আগে বাংলায় ঢুকছে কেন্দ্রীয় বাহিনী এবং বাংলায় আসতে চলেছে প্রায় 480 মানে কোম্পানির বাহিনী, এরকমটাই খবর। আরে ভোটের সময় নয়, আজকে কত তারিখ? আজকে 20 তারিখ। আজ থেকে 10 দিন বাদে 240 কোম্পানি, আর তার 10 দিন বাদে আরো 240 কোম্পানি। হ্যাঁ, শুধু কোম্পানির পর কোম্পানি এলে তো হবে না। হ্যাঁ, ভালো করে গুছিয়ে যারা ভোট লুট করবে, যারা মানুষকে হুমকি দেবে, যারা গণতান্ত্রিক অধিকার কাড়ার চেষ্টা করবে, তাদেরকে একটু ভালো করে মালিশ দিতে হবে। এই ব্যবস্থা না করলে ওইসব কোম্পানি, প্লেটুন, ওইসব শুনে আমাদের কোনো লাভ নেই। এই যে বলছেন যে মালিশ দেওয়ার ব্যাপারটা, যে দাওয়াই দেওয়ার ব্যাপারটা, মালিশ পছন্দ না হলে পালিশ দেবে। এই পালিশ কি কোম্পানি, এই 480 কোম্পানি দিতে পারবে বলে বিশ্বাস করছেন? 480 যদি মনে করে এরা পুরো পশ্চিমবঙ্গের ভোট এরা করে দিতে পারে, এদের হাতে ভোটটা ছাড়তে হবে, এদের হাতে ভোটটা ছাড়তে হবে। দেখুন, তৃণমূলের জনভিত্তি নেই, গুন্ডা ভিত্তিটাও খুব দুর্বল। ধরুন তৃণমূলের বাঘ ছিল কে? অনুব্রত মণ্ডল, শেয়াল হয়ে গেছে এখন। আর গুড় বাতাসার কথা বলছে, চড়াম চড়াম করে আর ঢাক বাজছে, এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। আপনি যখন এই কথাটা বলছেন ঠিক সেই সময় কিন্তু তৃণমূল দাবি করছে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, কিন্তু তাও বিজেপি 50টা আসন পাবে না। না, 480 কোম্পানি দিয়ে হবে না, আরো অনেক বেশি হবে। হ্যাঁ, কটা সিট পাবে? 50টার বেশি সিট পাবে না, আসন পাবে না বিজেপি। যদি এরকম বলে কেউ খুশি হয়, তার খুশিতে আমি কেন আঘাত দেব বলুন তো? কারণ আমি একটা বুঝতে পারছি, এরা মৃত্যু পথযাত্রী রাজনৈতিকভাবে। তো এরা যদি এইসব বলে টলে আরো যদি 2 মাস এদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, তোলাবাজি চালাচ্ছে, চালাক। আর তো মাস 1.5-2, তারপর তো খেলা হবে, আবার কি আছে। সজলদা, ঠিক রাজ্যের আইন শৃঙ্খলার উপর কি কোথাও গিয়ে নির্বাচন কমিশন আস্থা হারাচ্ছে? রাজ্যের ভূমিকায় কেন অসন্তোষ প্রকার দেরিতে আস্থা হারাচ্ছে, এটাতেই আমি নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়ে ফেলেছি। কারণ এত দেরিতে আস্থা হারাচ্ছে, কারণ এর ওপর আস্থা রাখার কোনো কারণ ছিল কি? প্রথম দিন থেকে, যেদিন থেকে আপনারা ওই 4 জন বোধহয় বিএলও না, বোধহয় কোনো ব্লক লেভেল কোনো অফিসারকে আর কি বলেছিলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তখন থেকে মুখ্যমন্ত্রীর যা ভূমিকা ছিল, তখন থেকে তার আস্থার কোনো জায়গা ছিল না। তারপরে আস্থা রেখেছিল কেন, এটাই বড় প্রশ্ন। সজলদা, মানে এই যে সুপ্রিম কোর্ট যে অসন্তোষ একটা প্রকাশ করলো, তৃণমূলের খেলা কি কোথাও গিয়ে শেষ করে দিল সুপ্রিম কোর্ট? না, তৃণমূল এত তাড়াতাড়ি যে খেলা শেষ করে দিতে চাইবে তা তো নয়। হ্যাঁ, ও এখনো কিছুটা ছটপটাবে। তৃণমূল অনেকটা হচ্ছে কই মাছের মতো। হ্যাঁ, ও যখন কড়ায় এবার ভাজা হবে ওদের নির্বাচনে, তখনও কিছুটা ঝাপটা মারার চেষ্টা করবে। আলটিমেটলি পেটেই যাবে বাংলার মানুষের, কোনো চিন্তা নেই। হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে বৈঠকের অর্থ কি পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে এ রাজ্যে? হ্যাঁ, এর আগে কখনো এই জিনিস দেখেছেন? সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে হাইকোর্টের কোনো প্রাক্তন বিচারপতি বা প্রধান বিচারপতির আন্ডারে কমিটি করে করতে হবে। এত বড় রোলিং কখনো দেখেছেন? তার মানে সুপ্রিম কোর্টও নিজে আস্থা হারিয়েছে। সুপ্রিম কোর্ট দেখুন, দুটো প্রশাসনিক প্রধান, হ্যাঁ, দুটো প্রশাসনিক সংস্থা, একটা হচ্ছে রাজ্যের সরকার, একটা হচ্ছে নির্বাচন কমিশন, আর একটা হচ্ছে সাংবিধানিক সংস্থা সবচেয়ে টপ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তাকে হস্তক্ষেপ করতে হচ্ছে এই দুটো সমস্যা মেটাতে। এবং সেটা কখন? যখন দে আর ফেল, তারা চেষ্টা করে যখন পারিনি, তখন নিজস্ব রিসিভার বসানোর মতন করে নিজের
লোক বসিয়ে দিল যাতে নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে কাজটা হয়। সলিলদা, আমি বলবো তৃণমূল সংসদ এই বিচার বিভাগের এইরকম মনিটরিং, সেই সময় তৃণমূল সংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে আজ সুপ্রিম কোর্টে ঐতিহাসিক ঘটনা ঘটলো। মুখ্য নির্বাচন কমিশন এতদিন ভাবতেন তিনিই সব, আজ তার শেষ। এতদিন ওরা সিদ্ধান্ত নেওয়ার পরেও বিশেষ পর্যবেক্ষকরা আটকে দিচ্ছিলেন সন্দেহের কথা বলে 7.5 লক্ষ নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আদালত বলল এই ধরনের যত কেস আছে সেগুলি নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করবে। ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে এই ধরনেরই জিনিস, বুঝলেন। এরা হাইকোর্টে যখন, সুপ্রিম কোর্টে যখন মানে গাল খায় বিচারপতির কাছ থেকে, তখনও এরা চেঁচায় দিদি কি দিছে সুপ্রিম কোর্টে কি বলল দিদি, এই ধরনের কথা। কল্যাণ ব্যানার্জিও তাই। দেখুন, এরা তো গভর্নমেন্টকে বিল করে, স্টেট গভর্নমেন্টকে বিল করে। কল্যাণ ব্যানার্জি ফ্রিতে লড়ে না, কল্যাণ ব্যানার্জি ফি নিয়ে লড়ে, ফ্রিতে লড়ে না। তো তার তো দেখা যাবে মমতা ব্যানার্জির কাছে যে আমি দারুণ লড়েছি এবং আমি দারুণ রেজাল্ট নিয়ে এসেছি, সেই জন্য এসব কথা বলে, মানুষ সব বোঝে। পলিটিক্যাল গিমিক তুলছেন আবার কি, পলিটিক্যাল না, মালের ব্যাপার। কারণ যদিও বলে যে আমি কিছুই করতে পারলাম না, দিদি তোকে জুতো পেটা করবে, সেই জন্য দিদিকে বোঝাতে চাই যে আমি বিরাট কিছু করি। সজলদা, দরজায় যেখানে করা যাচ্ছে বিধানসভা নির্বাচন, একদম আর মাসও বলা চলে না, কয়েকদিনের অপেক্ষা, তার আগে একদম অন্তর্বর্তী বাজেটে কি মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো এবং যুবসাথী প্রকল্প 45 লক্ষ নাম জমা পড়লো। মমতা ব্যানার্জি 21 সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন, তখন ছিল 500, 24-এ সেটা হয়েছিল 1000। আমরা সিট কম পেয়েছি, কিন্তু আমাদের ভোট কমেনি, ভোট বেড়েছিল। ভোট 21-এর বিধানসভার তুলনায় লোকসভায় বেড়েছিল। আমরা ভোট মানে সিটের জাগলারিতে আমরা কোনো জায়গায় হেরেছি, আমাদেরই সেটা কিছু ভুল ত্রুটির কারণে। তো আমার বক্তব্য হচ্ছে সেখানেও কিন্তু এফেক্ট ফেলেনি, 21-এ ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল। হ্যাঁ, 21-এ ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল। এবার লক্ষ্মী ভাণ্ডারটার সাথে যুবসাথীর তুলনা মানে পার্থক্যটা হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার নিয়েছিলেন বিশেষ করে প্রথম দিকে যারা নিয়েছিলেন তারা প্রান্তিক মা বোনেরা নিয়েছিলেন, একটু অর্থনৈতিকভাবে দুর্বল মা বোনেরা নিয়েছিলেন, বা নিয়েছিলেন যারা, তারা সবাই কিন্তু হাত খরচার জন্য নিয়েছিলেন, সংসার খরচের জন্য নেয়নি। আর আজকে যারা লাইনে দাঁড়াচ্ছে তারা কিন্তু প্রত্যেকে সংসারটাকে বহন করে, সংসার তাদের উপর নির্ভর করে, অথবা তাদের অনাহুত, তাদের আগামী ভবিষ্যতের অনাহুত প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি কখনো দেখেছেন লক্ষ্মী ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে কেউ বলছে লক্ষ্মী ভাণ্ডার না হয় একটা আমার স্বামীর চাকরি হলে ভালো হতো? কেউ বলেনি। কিন্তু এখানে প্রায় প্রতিটা মানুষ, যাকেই আপনি বুম ধরেছেন, সবাই লাইনে দাঁড়িয়েছে, চোখের জল ফেলতে ফেলতে লাইনে দাঁড়িয়ে আছে। কাউকে দেখেছেন? আগের বারে দেখেননি, এবারে দেখছেন। প্রত্যেকটা মানুষ, যাকেই আপনি ক্যামেরা ধরেছেন, একজন এমন পাবেন না যে না না আমার চাকরি চাই না, আমি এই ভাণ্ডার পেয়ে সন্তুষ্ট। হ্যাঁ, অতএব দুটোর মধ্যে তফাৎ আছে, তারতম্য আছে। এরা সব জেনজি, এরা এত ভুল করবে না। এর মধ্যে একটা 17 লাখ লোক এমন আছে যারা গত 13 সালেও ফর্ম ফিল আপ করেছিল, যারা 2013 সালে ফর্ম ফিল আপ করেছিল, যাদের আজকে বয়সটা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু যদি 40-এর ভেতরে থাকে তাহলে করতেই পারে। আমি বলছি নিন, সবাই এই ভাতা নিন, লক্ষ্মী ভাণ্ডার নিন। আমরা তো বলছি আমরা লক্ষ্মী ভাণ্ডার কমাবো না, আমরা লক্ষ্মী ভাণ্ডার বাড়াবো, নাম পাল্টাবো। আমরা বলছি আপনারা নিন, কোনো আপত্তি নেই। যুবসাথী নিন, হ্যাঁ, কেন নেবে না? আপনারা বিজেপি ক্ষমতালে যুবসাথীও দেবে? আমি বলছি চাকরি দেবো, আমি বলছি চাকরি দেবো। আমরা বলছি এটা নিয়ে নিন, এটা নেবেন না এমন হবে না, কিন্তু নিজের ভোটটা এই 1,500 টাকার বিনিময়ে বিক্রি করবেন না। ধরুন বিজেপিও যদি এখন বলে দেয় যে আমরাও যুবসাথী দেবো 3,000 টাকায়, তাহলেও নিজের ভোট সে কারণে বিক্রি করবেন না। আপনি নিজের ভোটটা এই ভাতা পেয়ে যদি দেন, তখনই দেবেন যখন আপনার ভোট পেয়ে যারা নির্বাচিত হবে। আপনি 1,500 পেয়ে যাদের ভোট দেবেন, সেই ভোটে যারা নির্বাচিত হবে তারা লাখ লাখ টাকা রোজগার করবে। সেই টাকা যেদিন আপনাকে ভাতা হিসেবে দেওয়া হবে, সেই দিন আপনি সেই দলকে ভোট দিয়ে দেবেন। তা না হলে যেই ভাতা দিক তাদের ভোট দেবেন না ভাতার কারণে। যারা ভাতার সঙ্গে ভাতের সম্পর্ক তৈরি করবে তাদের ভোট দেবেন। আমরা মধ্যপ্রদেশে ভাতা দিই, আমরা বহু রাজ্যে ভাতা দিই, কিন্তু ভাতটাকে কেড়ে নিই না।
মাথায় নিতাম, আমরা ভাত কেড়ে নিই না, একদমই এরা মুখের ভাত কেড়ে নেয়। সজলদা, এই যে 45 লক্ষ নাম জমা পড়লো, সরকার কি এই ভারসাম্য রাখতে পারবে? আদৌ দেবে কিনা সেসব দিয়ে সেটা দেখুন। কি বলছেন? এ তো বিস্ফোরক তথ্য রীতিমতো। আচ্ছা, যারা যে দিয়ে দিতে পারছে না, কিসের জন্য দিতে পারছে না? আচ্ছা, এই ডিএল লোকেরা তো গিয়ে বলবে, এই ডিএল লোকেরা তো সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আপনার 45 লক্ষ মানুষকে 1000 টাকা করে দিতে হলে কত টাকা, কত টাকা হয়? ডিএটা নিশ্চয়ই তার থেকে কম। ডিএতে দিতে হলে 25% মানে আপাতত 10,000 কোটি টাকা। বলবে সরকার আর টাকা নেই, কি করে বলবে? সরকার, শুনুন, ভাতা তো তখনই সরকার দিতে পারে না যখন তার কাছে উদ্বৃত্ত আছে। ডিএর লোকেরা তো এটা কোর্টে বলবেই, নিশ্চিন্ত থাকুন বলবে। লোকসভা ভোটে লড়েছিলেন যার বিরুদ্ধে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান, কি বলবেন? সেটা প্রতিকুর রহমান বলবে, আমি কি বলবো? 7 দিন আগেও তারা ফেসবুকে নীতি নৈতিকতার পাঠ পড়িয়েছিল যারা, তাদের তো এই নীতি আর নৈতিকতা। শুধু প্রতিকুরকে বলছেন কেন? ওদের যত প্রতিকুর, যত কুরকুর যত আছে, হ্যাঁ, যত ওদের কি নবীন ব্রিগেড, হ্যাঁ, যত ওদের আরো কি কি সব ব্রিগেড বলে ওরা, হ্যাঁ, যুব ব্রিগেড, তাদের সবাই নাকি কথা বলছে, দল বদলানোর জন্যই কি এই কথা তারা বলছেন? সবাই নাকি কথা বলছে। না, আপনি কি দল বদলানোর জন্য এই কথা বলছেন যে এখানে সিপিএম থেকে তৃণমূলে যোগ না না, দিতে আমি যাবেন? একটা কথা বলছি, শুনুন, দল তো আমিও পাল্টেছি। আমি যখন কোনো দল পাল্টানো লোককে আক্রমণ করার আগে আমায় 10 বার ভাবতে হয়। দল তো আমি পাল্টেছি, লোক তো আমাকে প্রশ্ন করবে, কিন্তু আমি দল পাল্টে স্রোত ছেড়ে স্রোতের বিপরীতে গিয়েছি। আমি স্রোত ছেড়ে স্রোতের বিপরীতে গিয়েছি, আর ওরা বিপরীত থেকে স্রোতে সাঁতার কাটতে চলে যাচ্ছে। তার মানে ধান্দায়, তার মানে ধান্দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএমের প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যারা সিপিএমকে শূন্যে নামিয়ে এনেছেন তারাই এখন প্রতিকূরদের মতো তরুণদের দোষারোপ করছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে প্রতিকূর সিপিএমের কাছে বশ্যতা স্বীকার করেনি, আমি কতদিন রাজনীতি করবো জানি না, তবে আগামী প্রজন্মকে সুযোগ করে দিতে চাই। নতুন ও কোন প্রজন্মে? আমি জানতে চাই, ও প্রতিকূলের আগের প্রজন্মের না প্রতিকূলের পরের প্রজন্মের? এসব বড় বড় বাতলিং না, ব্যানার্জি টাইটেলটা মুছে একবার দেখা না বাবা। হ্যাঁ, পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিতে চায়। রাজা রামমোহন রায় রে, তুই কোন প্রজন্মের বাবা? পরবর্তী প্রজন্ম? পরবর্তী প্রজন্মের চাকরি খেয়েছিস, মুখের দুধ, বাচ্চার মুখের ওই মিল্ক পাউডারটা ছিনতাই করেছিস, তোরা পরবর্তী প্রজন্ম দেখাচ্ছিস।